মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলবার মতো আসলে কোনো শক্তি আমাদের নাই। মানে ভয়াবহ ট্রমা, এবং এই জুলাইয়ের মধ্যে আমাদের আবার এরকম একটা জুলাই আমাদের জীবনে চলে আসলো। মানে আমরা এটা ভিডিওটা আমরা দেখে শেষ করতে পারি না যে একটা ছোট বাচ্চা সারা পোড়া শরীর নিয়ে ছুটে যাচ্ছে সাহায্যের জন্য, এবং একটা ভয়াবহ প্রজন্ম আমরা তৈরি হয়েছি। আমাদের দুনিয়ায় যে কেউ মরে গেল তার আগে আমাদের ফোন ভিডিও থেকে ভিডিও করতে হবে। একজন মরে যাক, জীবন চলে যাক, তাকে সবার আগে তাকে সেভ করা, তাকে সাহায্য করা যে আমার দায়িত্ব, এই দায়িত্বটা ভুলে সবার আগে আমাদের দায়িত্ব বানিয়ে নিয়েছে আমাদের ভিডিও করতে হবে। আমি খুব আমরা নিতে পারছিলাম না যে এই বাচ্চাটা যেটুকুন পথ হেঁটে গেল, সে হেঁটে গেল কিভাবে। আশেপাশে তো অনেক লোক ছিল, ওর তো কোলে করে নিয়ে দৌড়ানোর কথা কারো, কিন্তু ও হেঁটে যাচ্ছে। মানে আপনি ভাবেন আমরা কি জেনারেশন হচ্ছি, আমরা কি তৈরি করতেছি। তো ভয়াবহ ব্যাপার। বিশেষ করে মানুষ সন্তান হারানোর পরে অন্তত তাকে দাফন দেওয়ার আগে জড়িয়ে ধরে একটা চুমু খেতে চায়। লাশগুলোর যে চেহারা হয়েছে, চুমু খাওয়া তো দূরের কথা, অনেকগুলো লাশকে ডিএনএ স্যাম্পলিং এর মাধ্যমে ঠিকই করা যাচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোয়াই শুধু করছি যে আল্লাহ বাংলাদেশকে ন্যূনতম নিরাপত্তা এবং একটা ইনসাফের রাষ্ট্র বানানোর যে সংগ্রাম, সেটা যেন আমাদের সবাইকে সাথে নিয়ে কবুল করেন। এছাড়া আসলে আমাদের আর বলবার কিছু নাই। দেখেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের চোখে আবার নতুন করে আঙুল দিয়ে দেখিয়েছে। গত 1 বছর ধরে এই মাইলস্টোন ট্র্যাজেডি আমাদেরকে যেটা দেখাচ্ছে, আপনারা অনেকে খেয়াল করবেন যে আমরা প্রতিটা ঘটনা থেকে যে কোনো শিক্ষা নেই না, এটাই আমাদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ওই যে সাইকেল যারা সারায় দেখবেন, তারা টিউব নষ্ট হয়ে সেটাকে রিপেয়ারিং করলে গামলার মধ্যে পানি দিয়ে আবার চুবাই চুবাই দেখে যে কোথাও ছিদ্র আছে কিনা সারানোর পরে। এত বড় একটা রাষ্ট্র, তার বিমান, তার নৌ, তার সেনা, তার প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে, কি আছে। মানে লিটারালি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই। এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কি অবস্থা। তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই, দেখেন আমরা গত 1 বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি। শিক্ষা খাতে সংস্কার লাগবে, এটা লাগবে, আমলা লাগবে, পুলিশের সংস্কার লাগবে, বিচার বিভাগের সংস্কার লাগবে, পুরো কাঠামোতে। কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না, সেটা হলো আমাদের সামরিক খাতের সংস্কার। সামরিক খাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। এটাকে দুটো কাজ করা হয়েছে। এর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা, তার সাথে ভারত, তারা পুরো এমন একটা সেটআপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে। এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে, প্রতিষ্ঠান প্রধান ছিল, এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ফলে যেটা হচ্ছে, আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খাতের সংস্কার, দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না, বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না। আর্মি নিয়ে টুকটাক বলে, কারণ আর্মি রাস্তায় থাকে, যখন আর্মি ঝামেলায় হয় তখন বলে। কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন, প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশনে 3000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। তো এই ফিগার কত আসলে করেছে কি করে নাই, এই ব্যাপারে রাষ্ট্র কোনো শ্বেতপত্র প্রকাশ করেছে? এই সরকার গত মাইলস্টোন ট্র্যাজেডিতে কয়েকটা বড় ভুল করেছে। এই সরকার ভুল করলে যেটা হয়, এই ভুলটা সরকারের থাকে না, এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে। কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার। সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে। দেখেন, আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন, অবশ্যই তাদের যে বাহিনীর প্রটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে, তাকে দাফন করতে হবে, আমরা তার জন্য দোয়া করছি। কিন্তু আমরা একটা কেমন একটা এলিটপনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং মুক্তিযুদ্ধেও দেখেন 7 জন বীরশ্রেষ্ঠ, এর মধ্যে সিভিলিয়ান কয়জন। মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনই, কিন্তু যেই লোকটা ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল, তারা আপনি ইকুইভ্যালেন্ট করতে, আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয়? মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিটপনা যেমন সামরিক খাতের, এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না? আপনারা ভাবেন। এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে, প্রত্যেক গল্পে যেমনি হোক। ফেসবুকে আমাদের এই যে মেয়েরিন নাম, মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন। তার 2টো সন্তান, এই 2টো সন্তানকে, এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন, তিনি সেই এক্সিট নিতে পারতেন। তিনি তার ছাত্রদের তার দিয়ে তাকাইয়া, তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন। তিনি অন্তত 20টা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন।
তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন, নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন। সেই 20টা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল। বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বললো যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলা আমার। সে বললো আমার সন্তান দুইটি এতিম করলাম, কিন্তু আরো যে 20টা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান, আমি কি ওদেরকে এতিম করবো? হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। ভয়াবহ ব্যাপার, আপনি চিন্তা করতে পারছেন? তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানাজায় গিয়ে থাকা। মেহরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো? এই রাষ্ট্রের এত বুদ্ধি, সেই যে আঞ্চলিক কার্যালয় বসায়, এটা করে সেটা করে, এটুকুন বুদ্ধি হইল না? মেহরিন ম্যাম উনি শিক্ষক, উনি বেঁচে যেতে পারতেন, বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে জীবনটা শেষ করে দিল। ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে? দেখেন, তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই, একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানাজায় গিয়ে উপস্থিত হইতে পারে নাই। এ রাষ্ট্র আমরা কবে বানাবো? এটা আমাদের জন্য লজ্জা। তো রাষ্ট্র এখন কি করবে আমরা জানি না। আপনাদেরকে বলি আরো একটা ভুল তারা কি করেছে। এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা, দেখেন এখানে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে। তো যার ভাই, যার বোন, খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে, সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে? একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে, অন্যদিকে সে পরীক্ষা চালায়। এই যে আমলাতন্ত্র, এই যে বুড়িদেরকে দেখতে পারি না, কারণ জন্ম নিছে বহু আগে, আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে, এরপরে আবার এসে যোগ দিছে, বুদ্ধি তো আগের কালের। আর ভাই এখন ডিসিশন নিতে 5 মিনিটে, এখন অফিসিয়ালি সেট আপ কইরা তারপরে চা খাবেন, বিস্কিট খাবেন, মিটিং করবেন, এই দিন নাই। এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে মানুষ 1 মিনিটে সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ ডিসিশন নেয়। আপনি দিবস ঘোষণা করেছেন, আপনি সাথে সাথে কি করবেন? সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে, ক্লাস হবে না, শেষ। ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন। সব বাংলাদেশের দরকার না, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে, পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দপ্তরে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী। এইটা আমরা সবাই মিলে রাত্রে কথা বলতে বলতে রাত্রি 3টের সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30টায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণে তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডালীগ গুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুইকা তারা কুদার মধ্যে কি বলে আমরা হাসিনারে ফিরিয়ে আনবো। কত বড় বদমাশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, করবো না, ছাইড়ে দিতে চাই। নিজেও ছেলে হইছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আছে, কিন্তু দায়িত্ব না দিলেও এখন ভুলে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ গেছে মরে, ও গেছে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিতে, বলে হাসিনারে ফিরিয়ে আনবে। হাসিনা তোর দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে, সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে। কিরে ভাই, আর এই সরকার ভালো হয়েছে, মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার। শিক্ষা মন্ত্রী সেখানে গিয়া পিটিপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মিলে নিছে। দেখেন, জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন, রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটাপিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো, এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে, এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এই যে জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপিরে বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল, যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতকে পাঠাইয়া পিটাপিটি করলে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রথমে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রটাই আমরা চাই। এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলস্টোনে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন। এটা আমরা তাদের প্রশংসা করছি।